একদিকে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে বৃষ্টির উৎপাত সুন্দরবনবাসীর একটা চিন্তার কারণ। আসলেতে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সুন্দরবনবাসীর সেই অবস্থা। তার মধ্যে দেবী জগদ্ধাত্রী পুজো। দেবী জগদ্ধাত্রী বধ করেছিলেন করিন্দ্রাসুরকে। যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। অসুর হাতির রূপ ধরতেই দেবী চতুর্ভুজা হলেন। চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির মাথা। দেবীর বাহন সিংহের পায়ের কাছে ছিন্ন হস্তিমণ্ডলী তাই থাকে। এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নাশিনী নামেই পরিচিত। দেবীর এটাই জগদ্ধাত্রী রূপ। দেবী দুর্গা ও দেবী জগদ্ধাত্রী মূলত একই, উভয়ে পার্থক্য বড় নেই। যে কারণে সিংহ দেবী দুর্গার বাহন, একই কারণে সে দেবী জগদ্ধাত্রীরও বাহন। সিংহ কেবল মহিষের মাথার খুলি ভেঙে দিতেই বৃদ্ধ নয়, তার ভীষণ চপেটাঘাতের প্রচন্ড আক্রমণে করিন্দ্র বা গজেন্দ্রের গজকুম্ভজাত মুক্ত রাশিও মুক্ত হয়ে ভূতলে ছড়িয়ে যেতে পারে। সুতরাং করিন্দ্রাসুরনাশিনী দেবী জগদ্ধাত্রী শক্তিরূপা, শক্তি বিগ্রহা, শক্তাচারপ্রিয়া। তদীয় বাহন সিংহ শক্তি, উদ্যম ও পুরুষকারের প্রতিমূর্তি। দেবী জগদ্ধাত্রী জগতের পালয়িত্রী, পোষয়িত্রী। প্রাণীতত্ত্ববিদ পণ্ডিতরা বলেন পশুরাজ সিংহের মধ্যেও আছে পালন ও পোষণের রাজকীয় ভাবটি। অনন্য সিংহ ও মাংসাশী প্রাণীরা কারণে অকারণে জীবহিংসা করে, কিন্তু সিংহে অকারণ জীবহিংসা বিরল। শুধু ক্ষুধার্ত হলেই সে শিকারান্বেষণে পবিত্র হয়। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ কি? অগ্নি, বায়ু, বরুণ, চন্দ্র, না অন্য কোন দেবতা? একদা প্রথমোক্ত দেবতা চতুষ্টয় ভ্রান্ত গর্ববশত নিজদিগকেই সর্বশ্রেষ্ঠ এবং জগতের ঈশ্বর বলে সিদ্ধান্ত করেন। তারা ভুলে গিয়েছিলেন মহাশক্তিরূপিণী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান। এই মহাশক্তির আনুকূল্য ব্যতীত তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই। দেবী গর্বিত দেবগণের ভ্রান্তি অপনমোদন করতে চাইলেন। তিনি কোটি সূর্যের সমষ্টিগত দীপ্তি নিয়ে উগ্রা জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূত হয়ে বায়ু অগ্নিকে বলেন সম্মুখস্থ এক তৃণখণ্ডকে স্থানচ্যুত বা দগ্ধীভূত করতে, কিন্তু তারা পারলেন না। পরাজিত লজ্জিত দেবগণ উপলব্ধি করেন একখণ্ড তৃণের তুল্য শক্তিও তাদের নেই, বৃথাই তাদের অহংকার। আরো জানতে পারেন ওই যে চোখ ধাঁধানো প্রচন্ড জ্যোতির্ময়ী মূর্তি, তিনি সকল শক্তির আধার। রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, বিশ্বদেবগণ, মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি, সোম, পূষা, ভগ আদি দেবগণের যে শক্তি, তা ওই দেবীরই করুণার দান। তিনি সকলের উপরে শ্রেষ্ঠা, তিনি নমস্যা, তিনি আরাধ্যা। গর্বিত দেবগণের শির অবনমিত হয় দেবীর অভয়ষ্টি চরণে। তারা প্রবৃত্ত হন দেবীকে জগদ্ধাত্রী রূপে আরাধনায়। আমরা এসেছি সেই রকম একটা জগদ্ধাত্রী পুজোর আসরে, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত উপকূলের কাছাকাছি, যেখানেতে অবিরাম বর্ষা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে মন্থার চাপে। যদিও এই বৃষ্টি চলবে আজকাল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, তবে তারপরে আবার শুষ্ক আবহাওয়া চলে আসবে, আমরা পেয়ে যাব একটু শীতের আমেজ। তো যাক, আজকের এই বর্ষার মধ্যেও সুন্দরভাবে ওইখানকার পুজো হচ্ছে। আমরা দেখব যে পুজো যারা করছেন তাদের যে ভূমিকা, এবং সেই সঙ্গে দেখব যে পুজোর যে আচার বিচার, কত বছর ধরে পুজো হচ্ছে, এইসব প্রশ্ন পাবেন। এবং জগদ্ধাত্রী পুজো সাধারণত খুবই বিরল, বিশেষ করে চন্দননগর ছাড়া জগদ্ধাত্রী পুজোর সেই রকম চলন পশ্চিমবঙ্গে নেই। কেন দুর্গা, লক্ষ্মী, কালী পুজো, ভাতৃদ্বিতীয়ার পর দুয়ারে এসে পড়েছে জগৎজননী জগদ্ধাত্রীর পুজো। পশ্চিমবঙ্গের দুর্গোৎসব সারা ভারতবর্ষ ছড়িয়ে
বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। অনুরূপভাবে হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সুনাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এবং ভৌগোলিক মানচিত্রে হুগলির গুন্ডলপাড়ার নাম জুট মিলের জন্যই খ্যাত। ওই রকম হাওড়া জেলার পাঁচগা ব্লকেও রয়েছে গুন্ডলপাড়া নামের এক বর্ধিষ্ণু গ্রাম, যা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সুতরাং দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পুজো, এই জগদ্ধাত্রী পুজো যে হয়ে থাকছে, এই জগদ্ধাত্রী পুজোর এই মানে তখন উপচে পড়ছে ভিড়। এখন জগদ্ধাত্রী পুজো যেন হয়ে গেছে চন্দননগরের পুজো বলে বিখ্যাত। শুধু তাই নয়, এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে লাইটিং ব্যবস্থা, আলোকসজ্জা, সেই আলোকসজ্জাও কিন্তু সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে তো ছড়িয়ে পড়েছে। যাক, রীতি অনুযায়ী যে পুজো চলছে, পুজোর রীতি চন্দননগর এবং কৃষ্ণনগরের পুজোর মধ্যে কিন্তু আলাদা ব্যাপার রয়েছে। এবং হাওড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর আয়োজন 4 দিন ব্যাপী না হলেও সুবর্ণবর্ণের জগদ্ধাত্রীর সোলার পুজোর রীতি চন্দননগর কৃষ্ণনগর পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। নবমীতেই দেবী জগদ্ধাত্রী মণ্ডপে প্রতিষ্ঠা করা হয় এখানেতে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে আমাদের নামখানায় যে পুজোটা দেখবো আজকে, এই পুজোটাও বহু বছর ধরেই চলছে এবং পুজো যারা করছেন তারা ভক্তি রস সম্পূর্ণভাবেই ইতিমধ্যেই পুজোর আচার বিচার সবকিছুই চলছে। ইতিমধ্যে আবার ছট পুজো সেও চলে এসছে। যে ছট পুজোর যে ব্যাপারটা, সেটা অবাঙালি অধ্যুষিত রাজ্যের সীমা ছাড়িয়ে ছট পুজো আজকের বাঙালির 12 মাস 13 পার্বণের মতো তার ভেতরে ঢুকে গেছে। এই উৎসব যখন ছিল কেরল, ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ, আজ কোচবিহার থেকে কাকদ্বীপ, একেবারে যে কাকদ্বীপের দাঁড়িয়ে আমরা আছি, কাকদ্বীপ মহকুমায় সর্বত্রই দেখা যাচ্ছে প্রতিটা প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে ছোটি মাই কি জয়। সুতরাং পুজোর মরশুম চলছে সেই দুর্গা পুজো থেকে। সূর্যের দেবী, সে সূর্য উপাসনার এই প্রাচীন উৎসব, সেও দেখা যাচ্ছে ছট পুজো চলছে। এবং ছট পুজোর যে সবচেয়ে মূল প্রসাদ, সেটা হচ্ছে ঠেকুয়া। বাংলা যেন আপন বৈচিত্র্য ও ঐতিহ্যের পরম্পরায় বিশ্বনন্দিতা। কবি ঈশ্বরগুপ্ত বলেছিলেন, এত ভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। নানান উৎসব ও সংস্কৃতির মেলবন্ধন হয়ে চলেছে আজই বাংলায়। দীপাবলি শেষ হতে না হতেই চলে এলো আবার কে, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো। এই পুজোও মেতেছেন অনেকে। কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে পুজো হয় সূর্য দেবতার। সুতরাং সেই ছট পুজো যেমনি আমাদের মধ্যে চলে এসছে সূর্য দেবতার উদ্দেশ্যে, তার উপাসনায়, একইভাবে জগদ্ধাত্রী তো আজকের নয়। এবং এই জগদ্ধাত্রীর ব্যাপারটা সবচেয়ে যেটা বড়, যে সারদা মায়ের জগদ্ধাত্রী পুজো, সেটাও কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। তিনি জগদ্ধাত্রী রূপে দেখতেন একেবারে সারদা দেবীকে, মা সারদা। ঠাকুর রামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন, জগদ্ধাত্রী রূপের মানে জানো? ঠাকুর উত্তর দিয়েছিলেন, যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। এই নবরত্ন ক্লাবের আপনি তো মণ্ডপ তৈরি করছেন, হঠাৎ কেন এই কনসেপ্ট প্রজাপতি কনসেপ্টটা বলতে, প্রজাপতি একটু রং বাহারি, আমাদের মনের ভিতরে যে বিভিন্ন রং আছে সেটা একটু প্রকাশ করার চেষ্টা করছি। আর প্রজাপতিকে দেখতে খুব সুন্দর লাগে, সেই সুন্দর জিনিসটাকে আরো সুন্দর করার জন্য এই মণ্ডপটা তৈরি করছি। এই দেখুন, দুর্গাপুজো থেকে তো বেশি সময় পাওয়া যায় না, তো ধরে নিন 10-12 দিন লাগবে, মানে সময় লেগেছে। আমার 5 জন। আজকেরই কমপ্লিট করে দেবো। তো ওয়েদারের জন্য একটু সংকোচ বোধ হচ্ছে, কিন্তু ওয়েদারের মাথায় রেখে একটু প্ল্যান চেঞ্জ করেছি, করে মনে আজকেরই ছেড়ে দেবো। তো আরেকটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে বালি দিয়ে জুবিন দাদার একটা প্রতিকৃতি তৈরি করা হবে বালু দিয়ে। এই জায়গাটা হবে, সেটা আজকের মধ্যে কমপ্লিট হবে, রাতের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। আমার নাম বাপ্পা সিংহ। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আপনারা রক্তদান শিবির থেকে শুরু করে নবরত্ন ক্লাব আজকে এই জগদ্ধাত্রী পুজোর গতি হয়েছে, তো কতদিন চলবে, কি অনুষ্ঠান রয়েছে, এগুলো যদি বলেন। আমাদের আজ থেকে রক্তদান শিবির চলছে, আজ থেকেই আমাদের মূল অনুষ্ঠান এখানে শুরু। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রক্তদান শিবির, এখানে বহু মানুষ ইতিমধ্যেই রক্তদান করেছেন এবং প্রচুর মানুষ আসছেন। এবং আগামীকাল আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামের আপামর জনসাধারণ মা বোনেরা সবাই মিলে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের একটা ঘটোত্তোলনের পর্ব রয়েছে। আগেও আমি বলেছি
যে সমাজের পিছিয়ে শ্রেণীর পড়া কিছু মানুষ, যাদেরকে আমরা অনেক জায়গায় অবহেলার চোখে দেখি, যাদেরকে তৃতীয় জেন্ডার অর্থাৎ বিহন্নলতা হিসেবে আমরা দেখে থাকি, সেই সমস্ত মানুষজনকে নিয়ে আমাদের এবং খুব বেটেঘাটো চেহারার যাদেরকে আমরা জোকার বলে থাকি, সেই সংখ্যক কিছু মানুষকে নিয়ে আমাদের মাতৃপূজার তার দ্বারোদ্ঘাটন পর্ব চলবে এবং আমাদের আতশবাজি সহকারে সন্ধ্যায় আমাদের মায়ের আরাধনা হবে। তারপরে আমাদের প্রতিদিন তো আমাদের মায়ের প্রসাদ বিতরণ ভোগের অনুষ্ঠান রয়েছে এবং আমাদের কিছু অনুষ্ঠান আমাদের রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু প্রকৃতি যেভাবে আমাদের সঙ্গে খামখেয়ালিপনা করছে, সেক্ষেত্রে হয়তো অনুষ্ঠানের কিছু সময়সূচি বা পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আমরা 1 তারিখ প্রশাসনিক চিন্তাভাবনা অনুযায়ী, প্রশাসনিক মোতাবেক আমাদের 1 তারিখ সন্ধ্যায় আমাদের শোভাযাত্রা সহকারে মায়ের প্রতিমা নিরঞ্জন থাকছে। এবং আপনাদের কাছে আমন্ত্রণ রইল আমাদের এই নবরত্নের পুজো মণ্ডপ, অভিনব মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখার জন্য সমস্ত দর্শনার্থীকে নবরত্নের পক্ষ থেকে আজ মহা অষ্টমীর পূর্ণলগ্ন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা আসুন। এই প্রতিকূলতার মধ্যে থেকেও আমাদের পুরনো নারায়ণপুর পুরনো দুর্গা মন্দির মাঠ, যেটা নবরত্নের মাঠ নামে সবাই আমরা চিনি, সেই পুজো মণ্ডপ প্রাঙ্গণে আসুন। আপনারা আসুন, আমাদের উপস্থিতিতে এই জগদ্ধাত্রী মায়ের আরাধনাটা যেন সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক, এই কামনা করি নবরত্নের পক্ষ থেকে। আমার নাম নন্দ ভৌমিক, নবরত্নের সভাপতি। ঘূর্ণিঝড় মান্থা সুন্দরবনের এই এলাকায় ল্যান্ডফোন করেনি ঠিকই, অন্ধ্রে ল্যান্ডফোন করেছে, কিন্তু তার প্রভাব পড়ার পরে কি কি ক্ষতি হওয়ার আশঙ্কা মনে করছেন? এর যদি প্রভাব পড়তো তাহলে এই গ্রামীণ এলাকাগুলোতে, গাঙ্গেয় এলাকাগুলোতে অত্যন্ত ক্ষতি হতো। কারণ তৃণমূলরা যেভাবে নদী বাঁধের পরিস্থিতিগুলোকে বিগড়ে রেখেছে, তাতে করে অত্যন্ত সাধারণ মানুষের ক্ষতি হতো এবং বিভিন্ন এলাকাও শুধু ডুবে যেত। এই যে মৌসুমীর কাছ থেকে, নারায়ণপুরের কাছ থেকে, নামখানার কাছ থেকে সমস্ত এলাকাই জলে প্লাবিত হতো। তার জন্য আমরা এখন তো পশ্চিমবঙ্গ ভগবানের উপরে নির্ভরশীল হয়ে রয়েছে, কারণ কোনো সরকার এই মুহূর্তে আর নেই বলে আমরা মনে করছি। কারণ পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে, দুর্নীতির স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, তাতে করে আমরা মনে করি না যে এখানে কোনো রাজ্য সরকার আছে বা কোনো সরকার চলছে বলে মনে করি না। সব ভগবানের উপরেই নির্ভর। ভগবান একমাত্র বাঁচিয়েছে আমাদেরকে, আর এই সরকারের কাছে কোনো আশা করা যায় না। কারণ দুর্যোগ হওয়ার ফলে সবজি, মাঠের ধান, মৎস্যজীবী যারা রয়েছে, তো প্রত্যেকের তো একই আতঙ্কে রয়েছে তারা। না, এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে, এই যে বর্ষাটা সামান্য হলেও যে বর্ষাটা হয়েছে, তাতে করে কৃষিকাজে বহু ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, বহু ক্ষতি হয়েছে এই বর্ষার ফলে। কারণ এখনো দুর্যোগ কাটেনি বলে আবহাওয়া দপ্তর বলছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে বলছে এবং মানুষও শুধু সেই রকমভাবে নিজেরাই সচেতন হয়ে রয়েছে। তারা কিভাবে তাদের কৃষি সামগ্রীগুলোকে রক্ষা করবে এবং নিজেদের জীবন কিভাবে বাঁচাবে, সেটা নিজেদের উপরেই ভরসা করে বসে আছে। এই রকম পরিস্থিতি এলাকার মধ্যে। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ প্রামাণিক।